আসসালামু আলাইকুম। জানিয়ে দিব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গুলি চিহ্ন নেই প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে। ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আদেশ আইসিজে। রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর দক্ষিণ কোরিয়া জাপানের নিষেধাজ্ঞা। এবার সোমালি জলদস্যুদের কবলে লাইবেরিয়ার জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে হাতে আসা তথ্যের ভিত্তিতে একটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। হেলিকপ্টার দিকে হামলার কোনো প্রমাণ আপাতত পাওয়া যায়নি। খবর ইরিনা নিউজ। ইরানের আজারবাইজান প্রদেশের ভারজাগান এলাকায় রোববার ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ও 6 কর্মকর্তা নিহত হন। পরদিন সোমবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সেদিনই নির্দেশ দেয় ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারী দল। সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত পথ দিয়ে যাচ্ছিল। পার্বত্য এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষগুলির আঘাতের চিহ্ন বা এ ধরনের কোনো আলামত পাওয়া যায়। স্থানীয় সময় সোমবার ভোর 5টার দিকে ইরানের কয়েকটি ড্রোন ওই হেলিকপ্টারটি খুঁজে পায়। এর কিছুক্ষণ পরেই সেখানে উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছান বলে জানানো হয়েছে তদন্ত প্রতিবেদনে। এতে আরো বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটির সঙ্গে ভূপৃষ্ঠে থাকা নিয়ন্ত্রণ কক্ষে যে যোগাযোগ হয়েছিল তাতে সন্দেহজনক কিছু পাওয়া। তদন্তকারী দলের হাতে আরো কোনো তথ্য এলে তা যথাসময়ে দেশের মানুষকে জানানো হবে। রাইসি সহ হেলিকপ্টারটিতে থাকা 8 জনের মৃত্যুতে গত সোমবার ইরানে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে রাইসিকে দাফন করা হয়েছে। এদিনই তেহরানে দাফন করা হয় পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে। দাফনের আগে মরদেহ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন লাখো মানুষ। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজে। শুক্রবার হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই রায় আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আর অবনতি না ঘটে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলকে এমন নির্দেশ দিয়েছে যেটির মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে। অস্ত্র ব্যবসার অভিযোগে রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দেয় দেশ দুটি। শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য এবং অন্যান্য কার্যকলাপের জন্য উত্তর কোরিয়ার 7 ব্যক্তি এবং 2টি রুশ জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সরবরাহ পরিবহনের জন্য প্রচুর পরিমাণে কন্টেইনার বহন করছিল রুশ ওই জাহাজগুলো। দেশ দুটির এমন কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে জাপান ও রাশিয়ার 11টি সংস্থা ও এক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কাজে এসব সংস্থা এবং ওই ব্যক্তি জড়িত বলে অভিযোগ টোকিওর। জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহ করার বিষয়টি জাতিসংঘের সংশ্লিষ্ট লঙ্ঘন। প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে অস্ত্রশস্ত্র ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং দেশটিকে অস্ত্রশস্ত্র ও উপকরণ সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে
উত্তর কোরিয়া, তবে মস্কো ও পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও দেশ দুটি গত বছর নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় একটি কোম্পানির প্রতিনিধিত্বকারী একজন উত্তর কোরীয় নাগরিক 2022 ও 2023 সালের মধ্যে রাশিয়া ভিত্তিক ভাগনার গ্রুপের এক সদস্যের সঙ্গে অস্ত্র বাণিজ্য সংক্রান্ত আলোচনা করেছিল। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে তৈরি করা এক বার্ষিক প্রতিবেদনে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলেছে। মন্ত্রণালয় আরো বলেছে, একটি রুশ কোম্পানিতে নিযুক্ত অপর এক ব্যক্তি রাশিয়া থেকে উত্তর কোরিয়ার ডিজেল স্থানান্তরের সঙ্গে জড়িত ছিলেন। উভয় ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিবৃতি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা অপর 5 উত্তর কোরীয় নাগরিক পিয়ংইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে সহায়তা করার জন্য তহবিল সংগ্রহে ভূমিকা রেখেছেন। বিদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর পর এবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ। তবে যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালিয়ে আক্রান্ত জাহাজটিকে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন দস্যুদের কাছ থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা। শুক্রবার এক বার্তায় অপারেশন আটলান্টা এমভি বাসিলিস্ক নামের ওই জাহাজ মুক্ত হওয়ার তথ্য দিয়ে জানায়, জাহাজটির 17 জন ক্রু নিরাপদে আছেন। ভারত মহাসাগর ও লোহিত সাগরে দস্যুতা প্রতিরোধে কাজ করা অপারেশন আটলান্টা তাদের শুক্রবার প্রকাশ করা বার্তায় আরো জানায়, এমভি বাসিলিস্ক বৃহস্পতিবার ভারত মহাসাগর অতিক্রম করার সময় সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে 380 নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা আক্রমণ করে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।